একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ অপরাহ্ন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছ, পর্বত ঘেরা একটি উচ্চভূমি। এখানে দেখো আমরা উপরে দুটি ভূমিরূপের দৃশ্য ছবি আলোকচিত্র দেখাচ্ছি, আর নিচে আরেকটি। এখানে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে তিনটি আলোকচিত্রের যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, তিনটি কিন্তু উপরিভাগ সমান, কিন্তু আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে নিচেরটি একদম সমতল, কিন্তু উপরের দুইটি আমরা দেখব যে পার্শ্ববর্তী ভূমির থেকে অনেক উঁচুতে। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা এই চিত্র দ্বারা কি বুঝাতে চেয়েছি। আসো আমরা আজকে কথা বলবো পৃথিবীর ভূমিরূপ, মালভূমি এবং সমভূমি নিয়ে। মালভূমি এবং সমভূমি সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আমাদেরকে কতগুলি বিষয় নিয়ে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। আমরা যে শব্দগুলি নিয়ে প্রথমেই কথা বলবো সেই শব্দগুলি হচ্ছে মরুভূমি বা ডেজার্ট, মহাদেশীয় শিল্ড বা কন্টিনেন্টাল শিল্ড, মেসা, বুটি, পিনাকল, ক্যানিয়ন, লোয়েস, বাজাদা, হ্রদ, হিমবাহ, এবং আমরা কথা বলবো কার্স্ট অঞ্চল, এবং তার সাথে আমরা কথা বলবো প্রেরি, তৃণভূমি এবং পেডিপ্লেন নিয়ে। আসো আমরা একটু দেখে নিই এই ভূমিরূপগুলি বলতে আমরা কি বুঝি। তোমরা এখানে যে তিনটি চিত্র দেখতে পাচ্ছ, তিনটি চিত্রের মধ্যে একটি কমন বৈশিষ্ট্য হচ্ছে আমরা দেখি যে বিস্তীর্ণ ভূমিরূপ, যেখানে বালি এবং নুড়ি পাথরের আধিক্য লক্ষ্য করা যায়। এখানে লক্ষণীয় যে মরুভূমি যে সব সময় সমতল হবে তা কিন্তু না, বরং মরুভূমির উপরিভাগ বায়ু প্রবাহ দ্বারা ক্ষয়ের ফলে প্রায় সময় উঁচু নিচু দেখে থাকি। তাহলে মরুভূমি আমরা কাকে বলবো? আমরা বলি যে পৃথিবীর এমন জায়গা যেখানে গড় বার্ষিক বৃষ্টিপাত 25 সেন্টিমিটার বা 10 ইঞ্চির কম, এই রকম ভূমিরূপকে আমরা বলি মরুভূমি। তাহলে এইটা আমরা দেখব যে পৃথিবীর অন্য অঞ্চল থেকে ব্যতিক্রম, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ, আমরা বৃষ্টিপাত না বলে শব্দটাকে আরো স্পষ্ট করতে পারি বারিপাত। বারিপাত অর্থ হচ্ছে বায়ুমণ্ডল থেকে যে কোনো রূপে পানি ভূপৃষ্ঠের উপরে পতিত হওয়া। সেটা হতে পারে বরফ আকারে বা শিশির আকারে অথবা বৃষ্টির পানির ফোঁটা আকারে। যে কোনো উপায়ে বায়ুমণ্ডলের পানি যদি ভূপৃষ্ঠে পতিত হয় তাহলে আমরা তাকে বলি বারিপাত। যে কারণে আমরা বৃষ্টিপাত শব্দের পরিবর্তে বারিপাত শব্দটি ব্যবহার করব। তাহলে আমরা বলবো কি যে পৃথিবীর যে সমস্ত জায়গায় গড় বার্ষিক বারিপাত 10 ইঞ্চি বা 25 সেন্টিমিটারের কম, সেই জায়গাগুলিকে আমরা বলি মরুভূমি। মরুভূমি দুই ধরনের হতে পারে, উষ্ণ মরুভূমি এবং শীতল মরুভূমি। আমরা যদি দেখি যে সৌদি আরব অথবা ভারতের থর মরুভূমি, ভারত পাকিস্তান সীমান্ত জুড়ে, অথবা আমরা যদি সাহারা মরুভূমির কথা বলি তাহলে আমরা দেখব সেই জায়গাগুলিতে তাপমাত্রার পরিমাণ থাকে অনেক বেশি, যে কারণে আমরা এই ধরনের মরুভূমিকে বলি উষ্ণ মরুভূমি। অপরদিকে আমরা দেখব যে পাতাগোনিয়া, দক্ষিণ আমেরিকার পাতাগোনিয়া কিংবা দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমি, এগুলি হচ্ছে শীতল মরুভূমি। আবার বরফে ঢাকা অ্যান্টার্কটিকা বা গ্রিনল্যান্ডের কথা বলতে পারি, যে জায়গাতে অত্যাধিক ঠান্ডার কারণে আমরা দেখব যে বায়ুমণ্ডলে পানি খুব সামান্য পরিমাণ থাকে, যে কারণে সেখানে বারিপাতের পরিমাণও খুব সামান্য হয়। ফলে এই যে বরফে ঢাকা অঞ্চল, সেই অঞ্চলগুলিকেও আমরা মরুভূমি নামে আখ্যায়িত করি। তাহলে দেখো যে মরুভূমি একটা ব্যাপক শব্দ। মরুভূমি মানেই যে বালি তা না, আমরা বুঝবো যে মরুভূমি মানে সেখানে বারিপাতের পরিমাণ কম থাকবে, বাতাসে আর্দ্রতা কম থাকবে, যে কারণে দেখি যে সেই জায়গাগুলিতে উদ্ভিদের পরিমাণ খুব সামান্য পরিমাণে উদ্ভিদ হয়ে থাকে, এবং আমরা দেখব যে সেখানে কাঁটা জাতীয় উদ্ভিদের প্রাধান্য দেখা যায়। আমরা যদি এই মানচিত্রটি খেয়াল করি তাহলে আমরা দেখব যে পৃথিবীর প্রধান প্রধান মরুভূমিগুলি দেখানো হয়েছে, এবং এখানে আমরা দেখি যে শীতল মরুভূমি এবং উষ্ণ মরুভূমিকে আলাদা আলাদাভাবে দেখানো হয়েছে।
এবং আরেকটি বিষয় লক্ষণীয় যে পৃথিবীর মরুভূমির অবস্থান যদি আমরা দেখি তাহলে দেখব যে মহাদেশগুলির পশ্চিম অংশে অর্থাৎ স্থলভাগের পশ্চিম অংশে মরুভূমির পরিমাণটা বেশি। এবং আরেকটি বিষয় লক্ষণীয় যে মরুভূমিগুলি সাধারণত 20 থেকে 40 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এবং আমরা দেখব যে মরুভূমির পশ্চিম দিকে সাধারণত পর্বত বিরাজমান। মহাদেশীয় শিল্ড, মহাদেশীয় শিল্ড তোমরা এখানে যে কমলা রঙের যে চিত্রটি দেখতে পাচ্ছ সেই অঞ্চলগুলিকে আমরা বলি মহাদেশীয় শিল্ড। তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে উত্তর আমেরিকার বেশিরভাগ, দক্ষিণ আমেরিকার বেশিরভাগ, আফ্রিকা মহাদেশের বেশিরভাগ অংশ, ভারত, এগুলি হচ্ছে মহাদেশীয় শিল্ড। কিংবা আমরা যদি ইউরেশিয়ান প্লেটের উত্তরাংশের কথা বলি তাহলে আমরা দেখব এগুলি মহাদেশীয় শিল্ড। তাহলে মহাদেশীয় শিল্ড বলতে আমরা কি বুঝি? মহাদেশীয় শিল্ড হচ্ছে প্রাচীন কালের ভূমিরূপ যা এখনো অপরিবর্তিত রয়েছে, সেই ধরনের ভূমিরূপকে আমরা বলি মহাদেশীয় শিল্ড। এই যে আমরা প্লেট টেকটনিক থিওরির কথা বলেছিলাম যে প্রায় 270 মিলিয়ন বছর আগে প্লেটগুলি ভাঙতে শুরু করে এবং ধীরে ধীরে তার স্থান পরিবর্তন করে। আমরা দেখি যে সেই সময়কালে যে প্রাচীন ভূমিরূপগুলি ছিল সেই ভূমিরূপগুলি হচ্ছে মহাদেশীয় শিল্ড। এবং আমাদেরকে মনে রাখতে হবে যে মহাদেশীয় শিল্ডগুলিতে খনিজ পদার্থের পরিমাণ সবচাইতে বেশি পাওয়া যায়, যে কারণে আমরা দেখব যে ভারত, চীন কিংবা রাশিয়ার কথা আমরা বলতে পারি, উত্তর আমেরিকার কথা বলতে পারি, দক্ষিণ আমেরিকা কিংবা আফ্রিকা মহাদেশের কথা বলতে পারি, যেই জায়গাগুলি, অথবা আমরা অস্ট্রেলিয়ার কথা বলতে পারি যে জায়গাগুলি খনিজ সম্পদে অত্যন্ত সমৃদ্ধ। আমরা তিনটা শব্দের কথা বলেছিলাম, মেসা, বুটি, পিনাকল। আসলে এই তিনটি হচ্ছে মরুভূমির একটা বিশেষ ধরনের মালভূমির একটা বিশেষ ধরনের ভূমিরূপ। আমরা দেখি যে কোনো মালভূমির উপরিভাগ যদি টেবিল সদৃশ্য হয়, অর্থাৎ একটা মালভূমির উপরিভাগ তার চারপাশে যদি ক্ষয়ের কারণে খাড়া ঢাল তৈরি করে তাহলে আমরা সেটিকে বলি মেসা। আর মেসা যদি আকারে ছোট হয়ে যায় বা যদি কখনো সেটি ক্ষয়ের কারণে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে অপেক্ষাকৃত ছোট যে ভূমিরূপ সেটিকে আমরা বলবো বুটি। এবং বুটির চাইতেও যদি ছোট চূড়া আকারে কোনো ভূমিরূপ অবশিষ্ট থাকে তাহলে সেইগুলিকে আমরা বলি পিনাকল। এখানে আরেকটি শব্দ রয়েছে ক্যানিয়ন, আমরা এই শব্দটা একটু পরে দেখব। এই যে এখানে ক্যানিয়ন দেখার আগে আমাদেরকে যে জিনিসটি দেখা দরকার সেটি হচ্ছে উপত্যকা কি। আমরা জানি যে দুটি পর্বতের মধ্যবর্তী যে নিচু ভূমিরূপ সেটিকে আমরা বলি উপত্যকা। দুটি পর্বত উপর থেকে, পর্বতের ঢাল উপর থেকে নিচের দিকে নেমে আসে, যে কারণে আমরা দেখি যে উপত্যকাগুলি প্রায় সময় ভি আকৃতি বিশিষ্ট হয়, তবে এটি ইউ আকৃতি বিশিষ্ট হতে পারে। আমরা উপত্যকা, যেহেতু আমাদের সমভূমি অঞ্চলে আমরা বসবাস করি যে কারণে আমরা দেখি যে উপত্যকা কম। আমরা উপত্যকার ভালো উদাহরণ দেখতে পারি যে একটি নদীর তলদেশ যদি পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখব যে পাড় থেকে নদীর যে তলদেশ সেই তলদেশ ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে, তাহলে এটি এক ধরনের উপত্যকা। আমরা এই ধরনের উপত্যকাকে বলি নদী উপত্যকা। এবং আলটিমেটলি আমরা দেখব যে প্রতিটি উপত্যকায় গিয়ে শেষ হয় নদীতে। আর যদি কোনো উপত্যকা অনেক বেশি গভীর হয় তাহলে সেই ধরনের উপত্যকাকে আমরা বলি গিরিখাত। তোমরা নিচে ডান সাইডের যে চিত্রটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে গিরিখাত। এটি খাড়া ভাবে ক্ষয়ে আসবে, অর্থাৎ একটি উপত্যকা সাধারণত ভি আকৃতি বা ইউ আকৃতির হয়, কিন্তু আমরা গিরিখাত দেখব যে সেটি অনেক নিচে নেমে যাবে। তাহলে যদি কোনো উপত্যকা অনেক নিচে নেমে আসে তাহলে আমরা সেটিকে আমরা বলবো গিরিখাত। এবং আমরা দেখি যে গিরিখাত যদি আরো বেশি গভীর হয় এবং প্রশস্ত এবং দীর্ঘ হয় তাহলে আমরা সেটিকে বলি গ্র্যান্ড ক্যানিয়ন। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমেরিকার যে গ্র্যান্ড ক্যানিয়ন সেটি 446 কিলোমিটার লম্বা এবং আমরা দেখব যে এটি 29 কিলোমিটার পর্যন্ত প্রশস্ত হয়ে থাকে, কোথাও কোথাও 29 কিলোমিটার পর্যন্ত প্রশস্ত হয়ে থাকে। আর আমরা দেখব যে এর গড় গভীরতা প্রায় 1.8 কিলোমিটার। অর্থাৎ আমরা আসলে দেখি যে গ্র্যান্ড ক্যানিয়ন যেটি ধাপে ধাপে, এই গ্র্যান্ড ক্যানিয়নের যে ভূমিরূপ সেটি ধাপে ধাপে উন্নীত হয়েছে, ফলে এই ধাপে ধাপে উঁচু হওয়ার সাথে সাথে আমরা দেখব যে গিরিখাতগুলি আরো গভীর থেকে গভীরতর হয়েছে, যে কারণে এটি প্রায়
2 কিলোমিটার গভীর গিরিখাতে পরিণত হয়েছে। লোয়েস লোয়েস হচ্ছে এমন একটি ভূমিরূপ যেখানে কি হয় যে পার্শ্ববর্তী কোনো এলাকার থেকে বায়ু প্রবাহিত যে বালি, সেই বালি উড়ে এসে যদি কোনো ভূমিরূপ সৃষ্টি করে তাহলে এই রকম ভূমিরূপকে আমরা বলি লোয়েস। তোমরা এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে চীনের বিখ্যাত যে গোবি মরুভূমি রয়েছে, সেই গোবি মরুভূমির ধুলা উড়ে এসে এই লোয়েস ভূমিরূপ সৃষ্টি করেছে। এবং আমরা দেখব যে এই গোবি মরুভূমির ধুলা বা বালি এত দূর পর্যন্ত প্রসারিত হয় যে সেটি পিত সাগরে গিয়ে পতিত হয়, অর্থাৎ চীনের পার্শ্ববর্তী যে সাগর, পূর্ব পার্শ্বে যে সাগর, সেই সাগরে গিয়ে পতিত হয়। ফলে আমরা দেখি যে এই সাগরের তলদেশ হলুদ আবহ দেখায়, যে কারণে আমরা একে বলি পিত সাগর বা ইয়েলো সি। লোয়েস ভূমিরূপ সমতল ভূমিও হতে পারে, মালভূমিও হতে পারে, কিংবা পার্বত্য অঞ্চলও হতে পারে, যেটি আমরা চীনে দেখে থাকি। বাজাদা, আমরা দেখব যে একটা মরুভূমি এলাকায় যদি পাহাড়ের ঢাল বেয়ে যে নুড়ি পাথর বা বালিগুলি নেমে আসে, সেগুলি যদি একটি বিস্তীর্ণ সমতল ভূমিরূপ সৃষ্টি করে তাহলে আমরা সেটিকে বলি বাজাদা। তাহলে বাজাদার অবস্থান হবে সাধারণত একটা পাহাড়ের পাশে, এবং পাহাড়ের যে পললগুলি রয়েছে, অর্থাৎ পাহাড় থেকে নেমে আসা যে পলি, সেই পলি সঞ্চিত হয়েই বাজাদা সৃষ্টি হবে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে বাজাদা হচ্ছে এক ধরনের সমভূমি, কিন্তু এটি পার্বত্য এলাকায় এবং মরু এলাকায় অবস্থান করে। আমরা হ্রদের কথা বলতে পারি। তোমরা এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছ, আমরা যদি চিত্রটির কথা খেয়াল করি তাহলে উপরের চিত্রে আমরা দেখি যে গ্রেট লেকস, আমেরিকার যে 5টি বড় বড় হ্রদ রয়েছে, মিশিগান, ইরি, হুরন, অন্টারিও, এই 4টি হুরন, মিশিগান, অন্টারিও, ইরি, তোমরা চিত্রে আরেকটি লেকের নাম দেখতে পাচ্ছ, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। আর পার্শ্বের চিত্রে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এই যে বৈকাল হ্রদ, তোমরা জানো যে রাশিয়ার বৈকাল হ্রদ, সেই বৈকাল হ্রদ হচ্ছে পৃথিবীর গভীরতম হ্রদ। এটি আসলে একটি চ্যুতি এলাকা। বৈকাল হ্রদ হচ্ছে একটি চ্যুতি বা ফাটল। আমরা দেখব যে এই ফাটলের মধ্যে পানি জমা হয়ে বিশাল আকার হ্রদ সৃষ্টি করেছে, এবং এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ। এবং আমরা যদি জলরাশির কথা চিন্তা করি তাহলে আমরা দেখব যে পৃথিবীর সবচেয়ে বড় স্বাদুপানির হ্রদগুলির অন্যতম। আমরা হিমবাহের কথা এর আগের ক্লাসেও বলেছিলাম, আমরা তারপরেও আবার বলছি যে বিশাল আকারের চলমান বরফের স্তূপকে আমরা বলি হিমবাহ। তোমরা এই যে প্রথম চিত্রে যে বিশাল আকারের বরফের স্তূপ দেখতে পাচ্ছ সেটি হচ্ছে একটি হিমবাহ, যেটি ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এবং আমরা দেখি যে হিমবাহ অগ্রসর হওয়ার সময় যে ভূমিরূপ, সেই ভূমিরূপের উপর দিয়ে কি করে, আঁচড় ফেলে এবং তার সামনে যা কিছু পায় সেগুলিকে ক্ষয় করে নিচের দিকে নামতে থাকে। আমরা এই ধরনের ভূমিরূপ যে দুই পার্শ্বে যে উঁচু ভূমিরূপ তৈরি হয় সেগুলিকে আমরা বলি গ্রাব রেখা। এবং পার্শ্ববর্তী চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক টুকরা বরফ, আমরা এই যে পানির উপরে ভাসমান এক টুকরা বরফ দেখতে পাচ্ছি। এই ধরনের বরফকে, অর্থাৎ একটা হিমবাহের খণ্ডিত অংশ যা সাগরে ভাসমান, এই ধরনের বরফের টুকরাকে আমরা বলি হিমশৈল বা আইসবার্গ। তাহলে আশা করি হিমবাহ এবং হিমশৈলের মধ্যে যে পার্থক্য সেটি তোমাদের মধ্যে এই পার্থক্যটা বুঝতে পারবে, এবং ভবিষ্যতে এটি নিয়ে আর কোনো কনফিউশন তৈরি হবে না। আমরা কার্স্ট টোপোগ্রাফি বা কার্স্ট অঞ্চলের কথা বলেছিলাম। তোমরা যদি 3টি চিত্র লক্ষ্য করো তাহলে আমরা এই যে বামের যে চিত্রটি তোমরা খেয়াল করে দেখো যে পাথরের মাঝখানে সমতল ভূমি এবং উদ্ভিদ রয়েছে। এবং পরের চিত্রে আমরা যদি দেখি তাহলে দেখে মনে হচ্ছে যে একটি গুহার
তলদেশে পানি রয়েছে এবং গুহার উপর থেকে আমরা দেখব যে কতগুলি লাঠির মতো ঝুলছে বা স্তম্ভ বা মূলের মতো ঝুলছে, আবার নিচের দিকেও আমরা দেখি যে কতগুলি স্তম্ভের মতো রয়েছে। আমরা এই ধরনের বিশেষ ধরনের ভূমিরূপ দেখব এবং নিচের যদি তোমরা চিত্রটা খেয়াল করো তাহলে এখানে তোমরা যেটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে কি যে একটা উঁচু জায়গা এবং মাটিটি লক্ষ্য করে বা শিলা লক্ষ্য করে দেখো এগুলি কিন্তু সাদা অর্থাৎ চুনাপাথর। আমরা যদি দেখি যে পৃথিবীর কোনো চুনাপাথর অঞ্চল, যে চুনাপাথর অঞ্চলে কি হয়, বৃষ্টির পানি বা বারিপাতের পানির ফলে এই চুনাপাথরগুলি ক্ষয় হয় এবং এই ক্ষয়ের ফলে যে ভূমিরূপ সৃষ্টি করে, অর্থাৎ একটা চুনাপাথর অঞ্চলে বিচূর্ণী ভবন বা পানির ক্ষয় প্রক্রিয়ার মধ্য দিয়ে যে ভূমিরূপ সৃষ্টি হয় সেটিকে আমরা বলি কার্স্ট টোপোগ্রাফি বা কার্স্ট অঞ্চল। আমরা প্রাক্তন যে যুগোস্লাভিয়া অর্থাৎ ক্রোয়েশিয়াতে যে কার্স্ট অঞ্চল রয়েছে সেখানে আমরা এই ধরনের ভূমিরূপ প্রথম দেখি, যে কারণে পৃথিবীর অন্য যে জায়গাতেই এই ধরনের ভূমিরূপ দেখা যায় সেগুলিকে আমরা বলি কার্স্ট অঞ্চল বা কার্স্ট টোপোগ্রাফি। আমরা এখানে প্রেইরি যে তৃণভূমি, তোমরা জানো যে উত্তর আমেরিকায় কানাডা এবং ইউএস এর সীমান্তে উত্তর দক্ষিণে বিস্তৃত এক বিস্তীর্ণ তৃণভূমি রয়েছে এবং তোমরা জানো যে এটি হচ্ছে গম উৎপাদনকারী অঞ্চল হিসেবে বিশ্বের অন্যতম গম উৎপাদনকারী অঞ্চল। এবং আমরা দেখব যে এই যে আমেরিকা যে তার বিভিন্ন গম মানে খাদ্যশস্য ও সহায়তা দিয়ে থাকে, কিংবা আমরা দেখব যে কানাডা প্রতি বছর প্রচুর পরিমাণে গম রপ্তানি করে থাকে, এই গমগুলি কিন্তু এই অঞ্চলে উৎপাদিত হয়। তাহলে আমরা দেখব যে প্রেইরি হচ্ছে একটা বিশেষ ধরনের তৃণভূমি অঞ্চল। সাধারণত এই অঞ্চলে শীতকালে বরফ জমা হয় এবং সেই বরফ জমা পানিতেই আমরা দেখি যে যে তৃণভূমি গড়ে ওঠে সেটিকেই আমরা বলি প্রেইরি অঞ্চল। এবং আমরা দেখব যে দক্ষিণ অঞ্চলে শীতকালে এবং উত্তরাঞ্চলে বরফ গলা পানিতে অর্থাৎ বসন্তকালে গমের চাষ করা হয়, এটিকে বলা হয় বিশ্বের রুটির ঝুড়ি। তাহলে তোমাদের মনে রাখতে হবে যে প্রেইরি মানেই হচ্ছে বিশ্বের রুটির ঝুড়ি। আমরা মোটামুটি যে ইয়েগুলির কথা বলেছিলাম, ভূমিরূপের কথা বলেছিলাম, অর্থাৎ প্রধান প্রধান যে বিষয়গুলি আমাদেরকে জানা থাকলে আজকের ক্লাসটা বুঝতে সহজ হবে, তার মধ্যে শেষ যে ভূমিরূপ সেটিতে পৌঁছে গিয়েছি, পেডিপ্লেন। পেডিপ্লেন আসলে পিগমন্ট প্লেন। পিগমন্ট মানে হচ্ছে একটা পর্বতের পাদদেশ, অর্থাৎ যে জায়গা থেকে একটা পর্বতের সূত্রপাত ঘটে, অর্থাৎ একটা যে জায়গা থেকে একটা পর্বত ধীরে ধীরে উপরের দিকে উঠে সেই জায়গাটাকে আমরা বলি পিগমন্ট বা পাদদেশ। সেই পাদদেশে আমরা দেখব যে এই যে তোমরা যদি এই চিত্রটা খেয়াল করো, উপরের চিত্রটা, তাহলে দেখবে যে এই যে এখানে লক্ষ্য করে দেখো যে এই দিকে এবং এই দিকে এই যে এবং এইটা আমরা অনেকটাই কিন্তু দেখি যে তালের তৈরি হাত পাখার মতো। তাহলে এই যে পাখার মতো যে ভূমিরূপ তৈরি হয় আমরা সেটিকে বলি পলল পাখা। আমরা এই ধরনের ভূমিরূপকে বলি পলল পাখা। এই পলল পাখাগুলি সামনের দিকে আরো প্রসারিত হয়ে যে ভূমিরূপ সৃষ্টি করে সেই সমতল ভূমি বা ঈষৎ ঢালু যে সমতল ভূমি, সেই সমতল ভূমিকে আমরা বলি পেডিপ্লেন। আসো তাহলে আমরা আজকে আমাদের যে আলোচ্য ভূমিরূপ মালভূমি, সেই মালভূমি সম্পর্কে আলোচনা করি। মালভূমি আর সমভূমির মধ্যে মিল রয়েছে, পার্থক্য এক জায়গায়, সেটি হচ্ছে যে সমভূমি সমুদ্র সমতলের কাছাকাছি অবস্থান করে। আমরা যে সমুদ্রের যে গড় উচ্চতা অর্থাৎ যাকে আমরা বলি মিন সি লেভেল বা সমুদ্র সমতল, সেই সমুদ্র সমতলের কাছাকাছি অবস্থান করে। যেমন আমরা যদি বলি তাহলে আমরা দেখব যে বাংলাদেশের 60% অঞ্চল 7.5 মিটারের চাইতে কম নিচু, এবং আমরা দেখব যে উপকূলবর্তী যে এলাকাগুলি সেগুলি মাত্র 1.5 মিটার উঁচু। তাহলে এই যে একটা সমতল ভূমি সমুদ্র সমতলের কাছাকাছি অবস্থান করে, অপরদিকে একটা মালভূমি হচ্ছে কি একটা বিস্তীর্ণ স্থান বা অঞ্চল জুড়ে যে উঁচু ভূভাগ দেখা যায় তাই হচ্ছে মালভূমি, অর্থাৎ প্রায় সমতল একটা ভূমিরূপ যেটি পার্শ্ববর্তী এলাকা থেকে খাড়াভাবে উঁচুতে উঠে আসে। এই ধরনের ভূমিরূপকে আমরা বলবো মালভূমি।
আমরা যদি মালভূমির উদাহরণ দিই তাহলে আমাদের প্রথমেই যে কথাটি যে শব্দটি মনে আসে সেটি হচ্ছে পামির মালভূমি। আমরা পামিরকে বলি পৃথিবীর ছাদ, পামির মালভূমিকে আমরা বলি পৃথিবীর ছাদ। এছাড়াও অন্যান্য যে মালভূমিগুলি রয়েছে সেই মালভূমিগুলির মধ্যে তিব্বতের মালভূমি, আমরা দেখব যে হিমালয় পর্বত তৈরি হওয়ার কারণেই হিমালয় পর্বতের উত্তরাংশে তিব্বতের মালভূমি সৃষ্টি হয়। এছাড়া আমরা দেখব যে ভারতের দাক্ষিণাত্যে লাভা সঞ্চিত মালভূমি তৈরি হয়েছে। আর পামির মালভূমির আরেকটি নাম রয়েছে, সেটি হচ্ছে পামির গ্রন্থি। আমরা পরের পেজে পামির মালভূমি অঞ্চলের একটি চিত্র দেখব। আমরা দেখি যে পামির মালভূমি সাধারণত 300 থেকে 600 মিটার উঁচু হয়, কিন্তু কোন কোন মালভূমি 5-6 কিলোমিটার পর্যন্ত উঁচু হতে পারে। উদাহরণ হিসেবে আমরা পামির মালভূমির কথা বলতে পারি যে পামির মালভূমির গড় উচ্চতা 3500 মিটার থেকে 6500 মিটার পর্যন্ত হয়ে থাকে। এবং আমরা দেখব যে এই মালভূমির কোন কোন পর্বতচূড়া বা পর্বতচূড়ার মধ্যবর্তী অংশ আরো বেশি উঁচু হতে পারে। এবং আরেকটা বিষয় লক্ষণীয় যে অত্যাধিক উচ্চতার কারণে পামির মালভূমির একটা বড় অংশ জুড়েই হিমবাহ বিরাজমান। যেমন আমরা যদি দেখি যে পামির মালভূমির চারপাশে যে পর্বত শ্রেণীগুলি রয়েছে সেগুলির মধ্যে তিয়ান শান, কুনলুন, হিন্দুকুশ, তারপর পামির পর্বতমালার কথা আমরা বলতে পারি। এর মধ্যে আমরা দেখব যে পামির পর্বতমালাতেই প্রায় 12,500 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে হিমবাহ বিরাজমান। আমরা মালভূমির যে বৈশিষ্ট্যগুলি দেখব সেগুলি হচ্ছে যে এটি বিস্তীর্ণ উচ্চভূমি, অর্থাৎ একটা বিস্তীর্ণ এলাকা যার উপরিভাগ প্রায় সমান বা সমতল। তবে আমরা দেখি যে মালভূমির উপরিভাগ আন্ডুলেটেড, অর্থাৎ উঁচু নিচু হতে পারে। তোমরা যদি বরেন্দ্র ভূমির কেউ থাকো তাহলে তোমরা দেখবে যে বিশেষ করে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার সময় তোমরা দেখবে যে এটা একটা সমতল ভূমি, কিন্তু আমরা দেখব যে এর উপরিভাগ উঁচু নিচু ঢেউ খেলানো। তাহলে এই ঢেউ খেলানো এটিকে আমরা বলি আন্ডুলেটেড। তাহলে আমরা দেখব যে মালভূমির উপরিভাগ এরকম তরঙ্গায়িত হয়ে থাকে। আমরা দেখব যে মালভূমিগুলি সাধারণত খাড়া ভাবে নিম্নভূমিতে নেমে আসে, অর্থাৎ একটা মালভূমি খাড়া ভাবে সমতল ভূমিতে নেমে আসে। এই ঢাল কম বেশি হতে পারে। কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে মালভূমিটি তৈরি হয় বা উৎপত্তি হয় তার উপর নির্ভর করে যে এই ঢাল কতটা খাড়া হবে। আমরা আগেই বলেছি মালভূমি কয়েকশো মিটার থেকে কয়েক হাজার মিটার পর্যন্ত উঁচু হতে পারে। তোমরা এই চিত্রে পামির মালভূমি দেখতে পাচ্ছ। আমরা যদি দেখি যে এই যে উপরের মালভূমি, তাহলে আমরা দেখব যে প্রায় সমতল এবং উপরের অংশে দেখো যে পানি রয়েছে, এটি আসলে বরফ গলা পানি। এবং দূরে আমরা দেখতে পারি যে পর্বতের যে সারি, সেই পর্বতের সারিটা আমরা দেখতে পারি। এবং নিচের চিত্র যদি আমরা দেখি তাহলে এটি প্রায় 59 কিলোমিটার উঁচু থেকে তোলা একটি পৃথিবীর আলোকচিত্র। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এই যে কালো কালো যে অংশগুলি, সেই অংশগুলি আসলে পর্বত শ্রেণী। এবং এই যে বিস্তীর্ণ ভূমিরূপ, এটিই হচ্ছে পামির মালভূমি। আমরা একে পৃথিবীর ছাদ হিসাবে আখ্যায়িত করি। মালভূমি সৃষ্টির যে কারণগুলি রয়েছে, আমরা যদি সেই কারণগুলি দেখি তাহলে 1 নম্বর কারণ হিসাবে আমরা বলি পাত সঞ্চালন বা ভূ আন্দোলন ও পাত সঞ্চালন। আমরা দেখব যে পাত সঞ্চালনের ফলে মালভূমির সৃষ্টি হয়, অর্থাৎ দুইটা পাতের যদি মুখোমুখি গতি বা সংকোচন গতির ফলে একটা প্লেট আরেকটা প্লেটের, এখানে আমাদের যেটি বলতে হবে সেটি হচ্ছে মহাদেশীয় প্লেট। দুটি মহাদেশীয় প্লেটের যদি মুখোমুখি গতির ফলে অর্থাৎ সংকোচন গতির ফলে একটা প্লেট আরেকটা প্লেটের নিচে চলে যায়, তাহলে আমরা দেখব যে আরেকটা প্লেটটাকে উঁচু করে ফেলে। তাহলে এই যে একটা প্লেট আরেকটা প্লেটের নিচে যাওয়ার কারণে যে প্লেট উঁচু হয়ে যায় এবং তার ফলে ভূমিরূপ সৃষ্টি হয়। আমরা এর উদাহরণ হিসাবে স্পেনের মেসেটা মালভূমির কথা বলতে পারি বা তিব্বতের মালভূমির কথা আমরা বলতে পারি। আমরা দেখি যে তিব্বত হিমালয় পর্বতের গঠন প্রক্রিয়ার সময় ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে যায় এবং আমরা দেখব যে হিমালয় পর্বতমালার জাস্ট উত্তরের অংশই উঁচু হয়ে তিব্বতের মালভূমি সৃষ্টি করে। আমরা দেখি যে ক্ষয় প্রাপ্তির ফলে একটা প্রাচীন পর্বত শ্রেণী বা উচ্চভূমি যদি ক্ষয়প্রাপ্ত হয় এবং তার ফলে মালভূমি সৃষ্টি হতে পারে। যেমন ক্যালিডোনিয়ান যে পর্বতমালা, অর্থাৎ আমরা তোমাদের যদি মনে থাকে তাহলে আলফ্রেড ওয়েগনার তার মহাদেশীয় সঞ্চালন মতবাদ প্রমাণের জন্য তিনি উল্লেখ করেছিলেন যে উত্তর আমেরিকার এবং ইউরোপের যে পর্বত শ্রেণী, সেই পর্বত শ্রেণীর গঠন প্রক্রিয়া একই রকম এবং একই সময় উৎপত্তি। তাহলে এই যে ইউরোপের উত্তরাংশে অর্থাৎ
ব্রিটিশ দ্বীপপুঞ্জ, নরওয়ে, সুইডেন এই অঞ্চলে যে প্রাচীন পর্বত ছিল সেই পর্বতকে আমরা বলি ক্যালিডোনিয়ান পর্বত। সেই পর্বতমালা ক্ষয়প্রাপ্ত হয়ে ফ্রিজেন্ট মালভূমির সৃষ্টি করে। আমরা দেখি যে লাভা সঞ্চয়ের ফলে মালভূমি সৃষ্টি হতে পারে। যেমন আমরা দেখি যে ইন্ডিয়ান প্লেট যখন আফ্রিকা মহাদেশের কাছ থেকে আফ্রিকা মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে ধাবিত হয়, সেই সময় আমরা দেখব যে ভারতের দক্ষিণাঞ্চলে একটি আগ্নেয়গিরির সৃষ্টি হয় এবং সেই আগ্নেয়গিরির লাভা তার চারপাশে প্রায় 5 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে এবং আমরা দেখি যে এই লাভা প্রায় 3 কিলোমিটার পর্যন্ত উঁচু হয় এবং এর মধ্য দিয়ে আমরা দেখি যে দাক্ষিণাত্যের মালভূমি সৃষ্টি হয়। তাহলে এই ধরনের মালভূমিকে আমরা বলি লাভা সঞ্চিত মালভূমি। অপরদিকে চ্যুতির ফলে আমরা দেখি যে যখন একটা প্লেটের দুটি প্লেটের পার্শ্বীয় গতির কারণে যদি একটা প্লেট আরেকটা প্লেটের উপরে উঠে আসে বা একটা প্লেট যদি বসে যায়, তাহলে আমরা দেখব যে তার ফলেও কিন্তু মালভূমির সৃষ্টি হতে পারে। উদাহরণস্বরূপ আমরা এই যে সিলেট অঞ্চল থেকে আমরা দেখব যে আসাম হয়ে সিলেট অঞ্চল হয়ে বগুড়া পর্যন্ত একটা ফাটল দেখা যায়, যেটিকে আমরা বলি ডাউকি ফল্ট। এই ডাউকি ফল্টের ফলে আমরা দেখি যে এর দক্ষিণাংশ নিচু আর উত্তরাংশ উঁচু হয়ে যায় এবং আমরা দেখি যে এর ফলে শিলং ম্যাসিভ বা শিলংয়ের যে উচ্চভূমি সেই উচ্চভূমি সৃষ্টি হয়েছে এবং এটি একটি মালভূমি। এরপর আমরা দেখব যে কোনো কঠিন শিলা অর্থাৎ প্রাচীনকালে গঠিত কোনো একটা ভূমিরূপ, সেই ভূমিরূপের মাঝখানে যদি কঠিন শিলা থাকে এবং তার চারপাশে যদি নরম শিলা থাকে, তাহলে সেই নরম শিলাগুলি ক্ষয়প্রাপ্ত হয় এবং খাড়া ঢাল বিশিষ্ট কঠিন শিলা গুলি দাঁড়িয়ে থাকে। তাহলে এইভাবেও আমরা দেখি যে মালভূমি সৃষ্টি হতে পারে। তাহলে আশা করি তোমাদের যদি প্রশ্ন করা হয় যে মালভূমি সৃষ্টির কারণসমূহ আলোচনা করো, তাহলে তোমরা এই 5টি কারণের কথা এখানে উল্লেখ করবে। একটা হচ্ছে ভূ আন্দোলন বা পাত সঞ্চালন, 2 হচ্ছে ক্ষয় প্রক্রিয়া, 3 হচ্ছে লাভার সঞ্চয়, 4 হচ্ছে চ্যুতি, আর 5 হচ্ছে একটি কঠিন শিলার চারপাশে নরম শিলাগুলি যদি ক্ষয়প্রাপ্ত হয়। যেমন উদাহরণ হিসাবে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোর কথা বলতে পারি। তাহলে এই কলোরাডো কিন্তু এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে এবং আমি আশা করব যে তোমরা উদাহরণ সহ এই মালভূমিগুলির সৃষ্টির কারণ ব্যাখ্যা করতে পারবে। আমরা যদি মালভূমির যে শ্রেণী বিভাগ, সেই মালভূমির যদি শ্রেণী বিভাগ নিয়ে কথা বলি, তাহলে আমরা দেখব যে মালভূমি 3 ভাবে সৃষ্টি হতে পারে। এক হচ্ছে তার যে শিলার অঙ্গসংস্থান বা মরফোলজি, সেই মরফোলজির উপর আমরা মালভূমিকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সমভূমি উন্নীত মালভূমি, 2 হচ্ছে লাভা সঞ্চিত মালভূমি, আর 3 হচ্ছে ভূমি উন্নীত মালভূমি। তাহলে দেখো যে এখানে 1 এবং 3 অনেকটাই কাছাকাছি। আর আমরা যদি অবস্থানগত মালভূমির কথা বলি, তাহলে আমরা দেখব যে পর্বত বেষ্টিত মালভূমি এবং তার সাথে আমরা দেখব যে মহাদেশীয় মালভূমি এবং 3 নাম্বার হচ্ছে পাদদেশীয় মালভূমি। তাহলে এখানে দেখো যে আমরা মালভূমির যে অবস্থান, সেই অবস্থানের উপর ভিত্তি করে মালভূমিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি যে পর্বত বেষ্টিত মালভূমি, মহাদেশীয় মালভূমি আর পাদদেশীয় মালভূমি। অপরদিকে ভূ প্রাকৃতিক যে গঠন অর্থাৎ টেকটনিক যে কারণগুলি রয়েছে, সেই কারণের উপর ভিত্তি করে আমরা মালভূমিকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি, আরেকটা হচ্ছে বন্ধুর মালভূমি, আরেকটা হচ্ছে ক্ষয়প্রাপ্ত মালভূমি। তাহলে আমরা যদি দেখি তো দেখব যে সমভূমি উন্নীত যে মালভূমি, সেই মালভূমিগুলি আসলে কি। আমরা দেখি যে কোনো একটা প্রাচীন সমভূমি যদি ভূ আলোড়নজনিত কারণে উপরে উঠে আসে, তাহলে যে মালভূমির সৃষ্টি হয় সেটিকে আমরা বলবো সমভূমি উন্নীত মালভূমি। অপরদিকে যদি লাভা সঞ্চয়ের ফলে অর্থাৎ লক্ষ লক্ষ বছর ধরে কোনো অঞ্চলে যদি লাভা সঞ্চিত হয় এবং একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একই রকম উচ্চতা বিশিষ্ট ভূমিরূপ তৈরি করে, তাহলে আমরা সেটিকে বলবো লাভা গঠিত মালভূমি। আর ভূমি উন্নত মালভূমি অনেকটাই সমভূমি উন্নীত মালভূমির মতো, তবে এটি সমভূমি না হয়ে অন্য যে কোনো রকম ভূমিরূপ হতে পারে। সেটি যদি উঁচু হয় এবং তার উপরিভাগ যদি
পর্বত অঞ্চল হয় এবং সেটি যদি ক্ষয়প্রাপ্ত হয় তাহলে যে মালভূমির সৃষ্টি হবে সেই ধরনের মালভূমিকে আমরা বলবো ভূমি উন্নীত মালভূমি। পর্বত বেষ্টিত মালভূমিটা কি, যে একটা মালভূমির চারিদিকে যদি পর্বতমালা বিরাজ করে তাহলে আমরা সেই ধরনের মালভূমিকে বলবো পর্বত বেষ্টিত মালভূমি। আচ্ছা, আমরা ভূমি উন্নীত মালভূমির একটা সমভূমি উন্নীত মালভূমির উদাহরণ হিসেবে আমরা যে পোল্যান্ডের মালভূমি সেই মালভূমির কথা বলতে পারি। আমরা দেখি যে ইউরোপের পূর্বাঞ্চল একসময় সমতল ভূমি ছিল, পরবর্তীতে উন্নীত হয়ে মালভূমির সৃষ্টি করে। অপরদিকে আমরা যদি লাভা উন্নীত মালভূমির কথা বলি, লাভা গঠিত মালভূমির কথা বলি, তাহলে আমাদের প্রথমেই যেটি মাথায় আসে সেটি হচ্ছে ভারতের দাক্ষিণাত্যের মালভূমি। আর ভূমি উন্নীত অন্য যে মালভূমির উদাহরণ, সেই উদাহরণ হিসেবে আমরা আনাতোলিয়ার মালভূমির কথা বলতে পারি। পর্বত বেষ্টিত যে মালভূমি, সেই মালভূমির উদাহরণ হিসেবে আমরা পামির মালভূমির কথা বলতে পারি। এটি একটি চমৎকার উদাহরণ, কারণ পামির মালভূমির চারিদিকেই অনেকগুলি পর্বত শ্রেণী রয়েছে। আমি এর আগেই বলেছি যে তিয়ান শান, কুনলুন, তারপর হচ্ছে পামির, হিন্দুকুশ ইত্যাদি পর্বতমালা এখানে দেখা যায়। আর পাদদেশীয় মালভূমি বলতে আমরা বুঝি যে একটা পর্বতের পাদদেশে, অর্থাৎ একটা মালভূমির এক পার্শ্বে পর্বত আর এক পার্শ্বে যদি সমভূমি থাকে তাহলে এই ধরনের মালভূমিকে আমরা বলি পাদদেশীয় মালভূমি। অপরদিকে মহাদেশীয় মালভূমি হচ্ছে কি, যে একটা বিস্তীর্ণ অঞ্চল বা একটা মহাদেশ যদি খাড়াভাবে উঁচু হয়ে যায় তাহলে আমরা এই ধরনের মালভূমিকে মহাদেশীয় মালভূমি বলি। এবং আমরা দেখব যে প্রাচীন শিল্ডে গঠিত পৃথিবীর যে মহাদেশগুলি রয়েছে সেগুলি আসলে এক ধরনের মহাদেশীয় মালভূমি। মহাদেশীয় মালভূমির প্রকৃষ্ট উদাহরণ হিসেবে আমরা অস্ট্রেলিয়ার কথা বলতে পারি। এবং তোমরা লক্ষ্য করবে যে অস্ট্রেলিয়ার উত্তরাংশ বা পশ্চিমাংশে কিন্তু আমরা দেখি যে সমুদ্র উপকূল থেকে মূল যে ভূভাগ সেটি 100-150 মিটার উঁচু হয়। অপরদিকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলতে আমরা এইরকম মালভূমিকে বুঝি যে মালভূমিগুলি ক্ষয় বা হিমবাহ বা পানি প্রবাহের দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়, অর্থাৎ আগে একটা মালভূমি ছিল, পরবর্তীতে সেটি টুকরা টুকরা মালভূমিতে পরিণত হয়, তাহলে সেই ধরনের মালভূমিকে আমরা বলবো ব্যবচ্ছিন্ন মালভূমি। অপরদিকে বন্ধুর মালভূমি কি, কোন মালভূমির উপরিভাগ যদি উঁচু নিচু হয় তাহলে আমরা সেই ধরনের মালভূমিকে বলি বন্ধুর মালভূমি। আর ক্ষয়প্রাপ্ত মালভূমি হচ্ছে কি, যে প্রাচীনকালে যে পর্বতগুলি সেই পর্বত যদি ক্ষয়প্রাপ্ত হয়ে মালভূমির সৃষ্টি করে তাহলে আমরা এই ধরনের মালভূমিকে বলবো ক্ষয়প্রাপ্ত মালভূমি। এবং আমরা এর উদাহরণ হিসাবে ফ্রেজাল্ট মালভূমির কথা এর আগেই বলেছি। এখন আমরা যদি চিত্র দেখি তাহলে এই যে তোমরা দেখতে পারো যে এখানে সমভূমি উন্নীত মালভূমির কথা বলা হয়েছে, যেমন আনাতোলিয়ার কথা বলতে পারি, বলিভিয়া বা কলোরাডোর কথা বলতে পারি, ইরানের মালভূমির কথা বলতে পারি। আমরা এখানে লাভা সঞ্চিত মালভূমির চিত্র দেখতে পাচ্ছি, যে দাক্ষিণাত্যের আয়তন প্রায় 5 লক্ষ বর্গ কিলোমিটার এবং এটি প্রায় 3 কিলোমিটার উঁচু। অপরদিকে ক্ষয়প্রাপ্ত মালভূমি হিসেবে আমরা কলোরাডোর কথা বলতে পারি। ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ হিসেবে দক্ষিণ ভারতের কর্ণাটকের কথা আমরা বলতে পারি। তির্যক মালভূমি, অর্থাৎ কোন মালভূমি যদি গঠনগত কারণে বাঁকা হয়, অর্থাৎ তার উপরের যে ভূদৃশ্য সেই ভূদৃশ্য যদি বাঁকা হয় তাহলে আমরা সেটিকে তির্যক মালভূমি। তোমরা খেয়াল করে দেখো যে এই যে শিলারাশি ঈষৎ বা হালকা বাঁকা ভাবে উপরের দিকে উঠে গিয়েছে, তাহলে এই ধরনের মালভূমিকে আমরা বলি তির্যক মালভূমি। অর্থাৎ কোন কারণে যদি আমরা দেখি যে দুটি প্লেটের মুখোমুখি গতির কারণে একটা প্লেট আরেকটা প্লেটের নিচে চলে যাওয়ার সময় একটা অংশ দুমড়ায় করে, অথবা যদি প্লেট টেকটনিক কারণে একটা প্লেটের কিছু অংশ যদি বাঁকা হয়ে যায় অর্থাৎ বসে যায় তাহলে যে মালভূমির সৃষ্টি করে সেটিকে আমরা বলছি তির্যক মালভূমি। আমরা মহাদেশ ভিত্তিক যদি মালভূমির কথা বলি তাহলে আমরা দেখব যে এশিয়ার যে মালভূমিগুলি রয়েছে সেই মালভূমিগুলির মধ্যে পামির, তিব্বত, গোবি, আরব, দাক্ষিণাত্য, আনাতোলিয়া, ইরান, তারিম হচ্ছে ইরানের উত্তরাংশে, এবং সালনাদ মালভূমির কথা আমরা বলতে পারি। অপরদিকে ইউরোপের কথা যদি আমরা বলি তাহলে আমরা দেখব যে রাইন, মেসেটা, তারপরে হচ্ছে আমরা
কাম্বারল্যান্ড কিংবা ফ্রেজার মালভূমির কথা বলতে পারি, বা হাঙ্গেরির মালভূমির কথা বলতে পারি। আফ্রিকার কথা যদি আমরা বলি তাহলে আমরা দেখি যে প্রায় পুরো আফ্রিকা মহাদেশই আসলে একটি মালভূমি, অর্থাৎ মহাদেশীয় মালভূমি। কিন্তু তারপরেও আমরা দেখব যে লিবিয়ার মালভূমি, সাহারার মালভূমি, কিংবা আমরা যদি বলি যে উত্তর পশ্চিমের মালভূমি, পূর্ব সোমালিয়ার মালভূমি, এইভাবে কিন্তু আমরা আফ্রিকার মালভূমিকে আলাদা আলাদা নামে নামাঙ্কিত করতে পারি। অপরদিকে উত্তর আমেরিকায় যে মালভূমিগুলি রয়েছে সেগুলির মধ্যে কলম্বিয়া, কলোরাডো, স্নেক নদী অববাহিকা অঞ্চলের যে মালভূমি, অথবা আমরা যদি ল্যাব্রাডর মালভূমির কথা বলি তাহলে এগুলি হচ্ছে অন্যতম। অপরদিকে দক্ষিণ আফ্রিকায় যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে বলিভিয়া, ইকুয়েডর, তারপরে হচ্ছে গায়ানার মালভূমি, অথবা আমরা ম্যাটোগ্রাসো মালভূমির কথা বলতে পারি, ইত্যাদি হচ্ছে পৃথিবীর প্রধান প্রধান মালভূমি। আসো এরপরে আমরা যে ভূমিরূপ নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সমতল ভূমি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা তুরস্কের বিখ্যাত সমতল ভূমি দেখছি, এবং তার পাশে আমরা দেখতে পাচ্ছি হ্রদ অঞ্চলে গঠিত একটি মালভূমির দৃশ্য, সমভূমির দৃশ্য। তাহলে সমভূমি আমরা কাকে বলবো? সমভূমি হচ্ছে কি, যে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যদি উপরিভাগ প্রায় সমতল হয় এবং সেটি যদি সমুদ্র সমতলের কাছাকাছি অবস্থান করে তাহলে সেই অঞ্চলকে আমরা বলি সমতল ভূমি। আমরা দেখব যে সমতল ভূমির উপরিভাগ যে একদম সমান হবে তা কিন্তু না, এর অংশ বিশেষ উঁচু নিচু হতে পারে। আমরা অলরেডি বরেন্দ্র ভূমির উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম যে বরেন্দ্র ভূমির উপরিভাগ কিন্তু উঁচু নিচু, কিন্তু আমরা একে সমতল ভূমি হিসেবে আখ্যায়িত করব। এবং আমরা দেখতে পারি যে একটা সমতল ভূমির মাঝখানে ছোট পাহাড় বা টিলা থাকতে পারে, নদী দ্বারা এটি বিচ্ছিন্ন হতে পারে, ইত্যাদি সবকিছু মিলেই কিন্তু আমরা সমভূমিকে কাউন্ট করি বা সমভূমিকে হিসাব করি। আমরা যদি বাংলাদেশের কথা বলি তাহলে আমরা দেখব যে বাংলাদেশের 80 ভাগ হচ্ছে প্রায় 80 ভাগ হচ্ছে সমতল ভূমি, 79 ভাগ সমতল ভূমি। এবং আমরা দেখি যে এই সমতল ভূমিতে 710টি নদী রয়েছে, ছোট বড় বিভিন্ন আকারের 710টি নদী রয়েছে। তাহলে আমরা যেটি বলছি সেটি হচ্ছে যে একটা সমতল ভূমি যে নিরবচ্ছিন্ন হবে তা কিন্তু না, বরং এটি খণ্ড বিখণ্ড হতে পারে। আমরা দেখি যে সমতল ভূমি যে একটা নিচু অংশে যদি অন্য কোনো জায়গা থেকে ধুলা বালি জমা হয়েও কিন্তু সমতল ভূমি তৈরি হতে পারে। যেমন আমরা এর আগে লোয়েস ভূমির কথা বলেছিলাম, তাহলে আমরা দেখব যে সমতল ভূমির ক্ষেত্রে কিন্তু লোয়েস খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু। এবং আমরা দেখব যে পৃথিবীর মোট যত ধরনের ভূমিরূপ রয়েছে তার 54 ভাগ হচ্ছে সমতল ভূমি। কিন্তু মজার বিষয় যে এই 54 ভাগ জায়গায় পৃথিবীর এই যে প্রায় 720 কোটি লোক বর্তমানে পৃথিবীতে রয়েছে, তার 90 ভাগ লোক এই সমতল ভূমিতে বসবাস করে। এখানে তোমাদেরকে আরেকটি মজার ইনফরমেশন দিই, সেটি হচ্ছে যে সমুদ্র উপকূল থেকে 200 কিলোমিটারের মধ্যে পৃথিবীর 70 ভাগ মানুষ বসবাস করে। তাহলে এটি একটি খুব গুরুত্বপূর্ণ ইস্যু। এবং আমরা দেখব যে পৃথিবীর যত বড় বড় শহর রয়েছে তার বেশিরভাগই সমুদ্র উপকূলে অথবা সমুদ্র উপকূল থেকে কাছাকাছি অঞ্চলে অবস্থান করে। যেমন আমরা উদাহরণ হিসেবে নিউ ইয়র্কের কথা বলতে পারি, টোকিওর কথা বলতে পারি, কিংবা আমরা সিঙ্গাপুর সিটির কথা বলতে পারি, আমরা চট্টগ্রামের কথা বলতে পারি। আমরা যদি ঢাকার কথা বলি তাহলেও কিন্তু আমরা দেখব যে সমুদ্র সমতল থেকে এটি খুব বেশি দূরে না। আমরা কলকাতার কথা বলতে পারি, মুম্বাইয়ের কথা বলতে পারি, করাচির কথা বলতে পারি, আমরা দক্ষিণ আমেরিকার যে সান পাওলোর কথা বলতে পারি। তাহলে আমরা দেখব যে পৃথিবীর বেশিরভাগ মানুষই সমতল ভূমিতে বসবাস করে এবং সমুদ্র উপকূল থেকে 200 কিলোমিটারের মধ্যে পৃথিবীর 70 ভাগ লোক বসবাস করে। আমরা দেখব যে সমতল ভূমির ঢাল থাকবে না, মানে ঢাল থাকবে কিন্তু সেটা
নেগলিজেবল, অর্থাৎ খাড়া কোনো ঢাল আমরা দেখব না। এবং আমরা দেখব যে পৃথিবীর যত সভ্যতা, সেই সভ্যতাগুলি কিন্তু সমতল ভূমিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। এবং আমরা দেখব যে পৃথিবীর বেশিরভাগ সভ্যতাই সমতল ভূমিতে এবং নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। যেমন আমরা সিন্ধু সভ্যতার কথা বলি, আমরা মহেঞ্জোদারো সভ্যতার কথা বলি, আমরা হুয়াংহো সভ্যতার কথা বলতে পারি, কিংবা নীল নদ সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতার কথা বলতে পারি, যেটি ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদী অববাহিকায় গড়ে উঠেছে। আমরা নাইজার কঙ্গো নদী অববাহিকা সভ্যতার কথা বলতে পারি। শুধু আমরা ব্যতিক্রম দেখব যে মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকায় যে সভ্যতাগুলি গড়ে উঠেছিল সেগুলি মূলত পার্বত্য অঞ্চলে গড়ে উঠেছিল। আমরা দেখি যে সমভূমি সৃষ্টির ক্ষেত্রে ক্ষয় এবং সঞ্চয় দুই প্রক্রিয়ায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা দেখব যে মহাদেশের যে সীমান্তবর্তী এলাকা বা মহাদেশীয় ভূভাগের অভ্যন্তরে সমভূমি থাকতে পারে, এবং উল্লেখযোগ্য যে প্রতিটি মহাসাগরের তীরবর্তী অঞ্চলেই বা সাগরের তীরবর্তী অঞ্চলেই সমভূমি গড়ে ওঠে। ইভেন আমরা দেখি যদি কোনো সাগরের তীরে পার্বত্য অঞ্চল থাকে, তাহলে সেই পর্বত এবং সমুদ্রের মাঝখানেও একটি সংকীর্ণ সমভূমি সৃষ্টি হয়। আমরা গঠন এবং উৎপত্তিগতভাবে যদি সমভূমিকে আলোচনা করতে যাই, তাহলে আমরা দেখব যে সমভূমি তিন ধরনের। একটা হচ্ছে সঞ্চয়জাত সমভূমি, 2 নম্বর হচ্ছে ক্ষয়জাত সমভূমি, আর 3 হচ্ছে ভূ আলোড়নজনিত সমভূমি। আমরা যদি সঞ্চয়জাত সমভূমির কথা বলি, তাহলে আমরা দেখব যে ভূপ্রাকৃতিক যে বিভিন্ন শক্তি, অর্থাৎ পৃথিবীর বাইরের যে শক্তিগুলি, সেই শক্তির কারণে শিলারাশি চূর্ণ বিচূর্ণ হয়ে যদি পলি কাঁকড় বা বালি, কাঁকড় মানে হচ্ছে পাথর, ছোট ছোট যে পাথর, সেই পাথরগুলি যদি দীর্ঘদিন ধরে সঞ্চিত হয়, তাহলে যে ভূমি এই রূপ তৈরি হয় বা যে সমভূমি তৈরি হয়, আমরা সেই ধরনের সমভূমিকে বলি সঞ্চয়জাত সমভূমি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি প্লাবন সমভূমির কথা, বদ্বীপ সমভূমির কথা। আমরা দেখি যে বাংলাদেশের বেশিরভাগ অংশই হচ্ছে প্লাবন সমভূমি এবং বাংলাদেশের দক্ষিণ ভাগ হচ্ছে বদ্বীপ সমভূমি। তোমরা জানো যে বঙ্গীয় যে বদ্বীপ, সেটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। প্রায় 55,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই বদ্বীপ অবস্থিত। অপরদিকে আমরা দেখব যে পলল পাখা। আমরা এর আগে বলেছি যে পেডিপ্লেন তৈরির সময় আমরা দেখি যে পাহাড়ের পাদদেশে যে পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা যে বালি, পলি এবং নুড়ি, সেগুলি হাত পাখার মতো আকৃতি ধারণ করে, আমরা একে বলি পলল পাখা। তাহলে অনেকগুলি পলল পাখা পরস্পরের সাথে মিলিত হয়েও সমভূমি সৃষ্টি করে, যেটিকে আমরা এর আগে নামকরণ করেছিলাম পেডিপ্লেন। এবং আমরা দেখব যে পেডিপ্লেনগুলি যদি আরো বিস্তৃত হয় এবং সেটি যদি মরুপ্রায় এলাকা হয়, তাহলে আমরা সেই ধরনের পেডিপ্লেনকে বলি বাজাদা। অর্থাৎ পেডিপ্লেন এবং বাজাদা খুবই ক্লোজ। আমরা লোয়েস্ট সমভূমির কথা বলি, আমরা হ্রদ সমভূমির কথা বলতে পারি, লাভা সঞ্চিত যে সমভূমি। লাভা সমভূমির বিষয়টা, হ্রদ সমভূমিটা হচ্ছে কি, যে একটা হ্রদ অঞ্চল, অর্থাৎ একটা হ্রদের যে তীরবর্তী এলাকা অথবা একটা প্রাচীন কালের হ্রদ যদি তার চারপাশের যে উঁচু ভূমি, সেই উঁচু ভূমির ক্ষয়প্রাপ্ত বালি, পলি, নুড়ি দ্বারা ঢেকে যায় বা ভরাট হয়ে যায়, তাহলে যে সমভূমি সৃষ্টি করে সেটিকে আমরা বলি হ্রদ সমভূমি। সাধারণত মালভূমির হিমবাহের ক্ষয় প্রক্রিয়া এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর লাভা সমভূমি হচ্ছে কি, একটা লাভা গঠিত যে ভূমিরূপ বা ভূমি অঞ্চল, অর্থাৎ একটা পাদদেশীয় অঞ্চল হতে পারে বা একটা মালভূমি অঞ্চল হতে পারে, সেই জায়গায় লাভাগুলি যদি ক্ষয়প্রাপ্ত হয়, তাহলে সেই ক্ষয়ের ফলে যে ভূমিরূপ সৃষ্টি করে, সেই ভূমিরূপকে আমরা বলি লাভা সঞ্চিত সমভূমি। এবং আমরা দেখি যে লাভা সঞ্চিত যে সমভূমি, সেগুলি সাধারণত খনিজ পদার্থ সমৃদ্ধ হয় এবং কালো বর্ণের হয়, যেমন আমরা দাক্ষিণাত্যের সমভূমির কথা বলতে পারি। এরপর আমরা দেখব যে হিমবাহ সমভূমি। আমরা এর আগে বলেছি যে হিমবাহ যখন একটা অঞ্চলের উপর দিয়ে
পরিবাহিত হয় তখন সেই অঞ্চল অর্থাৎ পৃথিবীর উপরিভাগকে ক্ষয় করে, এবং এর মধ্য দিয়ে আমরা দেখব যে শিলারাশি, চূর্ণ বিচূর্ণ শিলারাশিকে একটা হিমবাহ ঠেলে সামনের দিকে নিয়ে যায়। এবং এইভাবেই আমরা দেখব যে একটা অঞ্চল যদি সমভূমিতে পরিণত হয়, কিংবা সেই যে ঠেলে নেওয়া নুড়ি পাথর, সেই নুড়ি পাথর দ্বারা ভরাট হয়ে পরবর্তীতে পলি দ্বারা যদি সেই অংশগুলি সমতল ভূমিতে পরিণত হয়, তাহলে আমরা এই ধরনের সমভূমিকে বলি হিমবাহ সমভূমি। সাধারণত যে উচ্চ অক্ষাংশ অর্থাৎ 66.5 অক্ষাংশের উত্তর বা দক্ষিণের যে অঞ্চলগুলি, সেই অঞ্চলগুলিতে বা একটা হিমবাহ অঞ্চলে এই ধরনের ভূমিরূপ দেখা যায়। আর পাললিক সমভূমি আর প্লাবন সমভূমি আসলে একই রকম। সেটি হচ্ছে যে পলি মাটি এই স্তরে স্তরে সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি করে তাকে পাললিক সমভূমি বলে। আমরা সাধারণত নদী উপত্যকায় এই ধরনের বা নদীর তীরবর্তী অঞ্চলে এই ধরনের সমভূমি দেখে থাকি। তোমরা এখানে একটি নদী তীরবর্তী অঞ্চলে যে সমভূমির যে গঠন প্রক্রিয়া তার একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমরা অলরেডি সঞ্চয়জাত ভূমিরূপের মধ্যে যে পলল পাখা সমভূমি বা তোমার পিগমন্ট প্লেনের কথা আমরা যদি বলি, এটির আরেকটি নাম রয়েছে, সেটি হচ্ছে পাদদেশীয় সমভূমি, এবং আমরা কিন্তু একে পেডিপ্লেন নামেও আখ্যায়িত করতে পারি। এবং আমরা দেখব যে এই ধরনের সমভূমি আমাদের দেশের যে রংপুর, দিনাজপুর অঞ্চল অর্থাৎ ঠাকুরগাঁ, কুড়িগ্রাম, লালমনিরহাট ইত্যাদি অঞ্চলের যে প্লাবনভূমি, সেই প্লাবনভূমি কিন্তু পাদদেশীয় প্লাবন সমভূমি বা পলল পাখা সমভূমি বা পেডিপ্লেন নামে পরিচিত। এবং এখানে লক্ষণীয় যে এই পেডিপ্লেনটা কিন্তু খুব বেশি বিস্তৃত না, কারণ আমরা দেখব যে এই অঞ্চলে যে তিস্তা নদী, সেই তিস্তা নদী পার্শ্ববর্তী অঞ্চলের উপরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং আমরা দেখি যে তিস্তার পলি এই যে পাদদেশীয় যে সমভূমি, সেই সমভূমিকে ঢেকে দেয়। প্লাবন সমভূমি আমরা সাধারণত দেখব যে এই প্লাবন সমভূমিগুলি তৈরি হয় একটা নদীর মধ্য অঞ্চলে। অর্থাৎ আমরা যদি একটা নদীর কথা চিন্তা করি, তাহলে পাহাড় থেকে শুরু করে তার পতন স্থল, অর্থাৎ একটা নদীর উৎপত্তি স্থল থেকে শুরু করে পতন স্থল তথা সমুদ্র বা হ্রদের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এই সমস্ত অঞ্চলটাকে, নদীর এই সমস্ত অঞ্চলকে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পার্বত্য অঞ্চল, একটা হচ্ছে মধ্যাঞ্চল, আর একটা হচ্ছে উপকূলীয় অঞ্চল বা বদ্বীপ অবস্থা। তাহলে এই যে মধ্যাঞ্চলে আমরা দেখব যে নদী পাহাড় উচ্চায় তার দুই পার্শ্বে পলি জমে যে ভূমিরূপ তৈরি হয়, সেই ভূমিরূপকে আমরা বলি প্লাবন সমভূমি। এবং আমরা দেখব যে বাংলাদেশের বেশিরভাগ অংশই হচ্ছে প্লাবন সমভূমি। আর বদ্বীপ সমভূমি, তোমরা এই যে উপরের যে চিত্রটি দেখতে পাচ্ছ, এই যে এটাকে যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু আমরা দেখতে পারি যে এটি প্রায় একটা মাত্রাহীন বয়ের আকৃতি ধারণ করে। আমরা নীল নদের যে অববাহিকা অর্থাৎ নীল নদ যখন ভূমধ্যসাগরে পতিত হয়, সেই সময় আমরা যে বদ্বীপটা দেখি, এই যে ভূমিরূপ নদী কি হয় যে বারবার শাখা প্রশাখায় বিভক্ত হয়, এবং এই শাখা প্রশাখায় যে পলি জমে যে ভূমিরূপ তৈরি করে, আমরা সেটিকে বলি বদ্বীপ সমভূমি। এটি গ্রিক শব্দ ডেল্টা বা বাংলা মাত্রাহীন বয়ের মতো, যে কারণে আমরা একে বলি বদ্বীপ সমভূমি। এবং আমরা দেখব যে পৃথিবীর বড় বড় প্রায় প্রতিটা নদীতেই এই ধরনের সমভূমি তৈরি হয়েছে। এবং আমরা এর আগেই বলেছি যে গঙ্গা ব্রহ্মপুত্র নদী অববাহিকায় পৃথিবীর সবচাইতে বড় বদ্বীপ সৃষ্টি করেছে, যেটিকে আমরা বলছি গাঙ্গেয় বদ্বীপ, যার বেশিরভাগ অংশই বাংলাদেশের মধ্যে এবং কিছু অংশ ভারতের মধ্যে, অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গে দেখা যায়। আর আমরা অলরেডি লোয়েসের কথা বলেছি যে চীনে আমরা দেখি যে গোবি মরুভূমির যে বালি, সেই বালি হুয়াংহো নদী অববাহিকায় পতিত হয়, এবং তার মধ্য দিয়ে আমরা দেখি যে লোয়েস সমভূমি তৈরি করে। এবং আমরা দেখি যে এই যে লোয়েস সমভূমি, সেই লোয়েস সমভূমি পার্বত্য অঞ্চল হতে পারে বা মালভূমি অঞ্চলও হতে পারে। আমরা একই ধরনের ঘটনা দেখি যে আর্জেন্টিনার যে পম্পাস যে তৃণভূমি অঞ্চল রয়েছে, সেটিও আসলে এক ধরনের লোয়েস সমভূমি।
হ্রদ সঞ্চয়, হ্রদ সমভূমির কথা আমরা অলরেডি আলোচনা করেছি। এবং তোমরা এখানে উদাহরণ হিসাবে যদি আমরা বলি যে কানাডার ম্যানিটোবা, তাহলে আমরা দেখব যে এই যে ম্যানিটোবা যে প্রদেশ, সেই ম্যানিটোবা প্রদেশের একটা বড় অংশই হচ্ছে ম্যানিটোবা হ্রদ সমভূমি অঞ্চল। এবং তোমরা এখানে মানচিত্র এবং নিচের আলোকচিত্রে ম্যানিটোবা সমভূমি দৃশ্য দেখতে পাচ্ছ। এছাড়া আমরা দেখব যে আফ্রিকার চাঁদ যে সমভূমি অঞ্চল, সেটি আসলে চাঁদ হ্রদের তীরবর্তী অঞ্চল, অর্থাৎ চাঁদ হ্রদ সমভূমি অঞ্চল। আমরা হাঙ্গেরিয়ায় এই একই ধরনের সমভূমি অঞ্চল দেখতে পারি। আর আমরা অলরেডি বলেছি যে লাভা সঞ্চিত হয়ে, অর্থাৎ লাভার যে ক্ষয়জাত অংশ, সেই ক্ষয়জাত অংশ যে ভূমিরূপ তৈরি করে সেটি হচ্ছে লাভা সঞ্চিত মালভূমি বা লাভা সঞ্চিত সমভূমি বা লাভা সমভূমি। যেমন আমরা দাক্ষিণাত্যের কথা বলতে পারি, অথবা যুক্তরাষ্ট্রের স্নেক নদী অববাহিকার কথা বলতে পারি। পাললিক সমভূমি নতুন করে বলার কিচ্ছু নেই। আর ক্ষয়জাত যে সমভূমি, সেটি হচ্ছে যে একটা উচ্চভূমি বা একটা পার্বত্য অঞ্চল যদি দীর্ঘদিন ধরে ক্ষয় হয় এবং তার ফলে যদি সেটি সমতল ভূমিতে পরিণত হয়, তাহলে আমরা সেটিকে বলি ক্ষয়জাত সমভূমি অঞ্চল। এবং আমরা দেখব যে এর জন্য হাজার হাজার বা লক্ষ লক্ষ বছরের প্রয়োজন পড়ে। এবং আমরা দেখব যে পৃথিবীর বেশিরভাগ অঞ্চলই এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে, অর্থাৎ এই যে প্রাচীন শিল্ডের উপরিভাগে যে সমভূমি আমরা দেখি, সেটি আসলে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে। যেমন আমরা যুক্তরাষ্ট্রের হার্টসন এবং ইউরোপের নরওয়ে অঞ্চলের কথা যদি বলি, তাহলে আমরা দেখব যে এরকম ক্ষয়জাত সমভূমির আদর্শ উদাহরণ। ক্ষয়জাত সমভূমির মধ্যে আমরা যেটা দেখব সেটা হচ্ছে নদী বিধৌত সমভূমি, পেডিপ্লেন, মরুপ্রান্তর। মরুপ্রান্তরের বিষয়টা হচ্ছে কি, যে একটা মরুভূমির উন্মুক্ত অংশ বা বিস্তীর্ণ অংশ যেখানে নুড়ি পাথর এবং বালি দেখা যায়, সেটিকে আমরা মরুপ্রান্তর বলি। অনেকটাই বাজাদার মতো। মরু সমভূমি আমরা তরঙ্গ কর্তৃত সমভূমি। তরঙ্গ কর্তৃত সমভূমিটা কি, যে একটা সমুদ্র তীরবর্তী এলাকা যদি কোনো পার্বত্য অঞ্চল থাকে, তাহলে সেই পার্বতের ঢাল ক্ষয়, মানে সমুদ্রের ঢেউয়ের আঘাতে যদি ক্ষয়প্রাপ্ত হয় এবং তার ফলে যে সমভূমি সৃষ্টি হয়, সেটিকে আমরা বলি তরঙ্গ কর্তৃত সমভূমি। সাধারণত আমরা দেখি যে পৃথিবীর যে এই যে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের কথা বলি, বিশ্ব উষ্ণায়নের ফলে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর বরফসমূহ গলে যাচ্ছে এবং তার ফলে সমুদ্র উপকূলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা দেখি যে এর মধ্য দিয়ে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পায় এবং সেই ঢেউয়ের আঘাতে এই ধরনের সমভূমি সৃষ্টি করে। তোমরা যদি কক্সবাজারের মেরিন ড্রাইভ ধরে দক্ষিণ দিকে অগ্রসর হও, তাহলে দেখবে যে এখানে যে পাহাড়গুলি আছে, সেই পাহাড়গুলি খাড়াভাবে কাটা। আসলে এটি এক ধরনের তরঙ্গ কর্তৃত সমভূমি, এটি খুবই অপরিসর হবে। তারপর হিমবাহের ক্ষয়ের ফলে আমরা যে সমভূমি দেখি, আমরা এর আগে হিমবাহের যখন ছবি দেখিয়েছি তখন কিন্তু আমরা দেখেছি যে হিমবাহগুলি চলার পথে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সমভূমির সৃষ্টি করে। এটি হচ্ছে হিমবাহ ক্ষয়জাত সমভূমি। এছাড়া আমরা বলেছিলাম যে কার্স্ট টোপোগ্রাফি, অর্থাৎ একটা উঁচু চুনাপাথর অঞ্চল যদি ক্ষয়প্রাপ্ত হয় এবং তার মধ্য দিয়ে যদি সমভূমি সৃষ্টি করে, তাহলে আমরা সেই ধরনের সমভূমিকে বলি ক্ষয়জাত সমভূমি। ভূ আলোড়নজাত সমভূমি আমরা দেখি যে ভূ আলোড়নজনিত কারণে যদি কোনো দুর্বল ফাটল দিয়ে কি হয়, যে দুর্বল অংশ যদি উপরে উত্থিত হয় এবং সমভূমির সৃষ্টি করে। এবং আমরা দেখব যে এটি প্রায় সময় যেটা হবে, যে সমুদ্রের তলদেশ যদি উঁচু হয়, তাহলে এই ধরনের সমভূমি সৃষ্টি করে। আমরা দেখি যে এটি সমুদ্র উপকূলেও হতে পারে অথবা একটা মহাদেশের মধ্যভাগেও হতে পারে। ভূ আলোড়নজনিত যে সমভূমি, সেগুলিকে আবার চারটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উন্নত সমভূমি, একটা হচ্ছে ভূগাঠনিক সমভূমি, উপকূলীয় সমভূমি এবং অবনমিত সমভূমি। আমরা দেখব যে কোনো একটা প্রাচীন এলাকা যদি উঁচু হয়ে, অর্থাৎ নিম্নভূমি যদি উঁচু হয়ে সমভূমি সৃষ্টি করে, তাহলে সেটিকে আমরা বলবো উন্নীত সমভূমি, সমতল ভূমি। যেমন আমরা ইউরেশিয়ান অঞ্চলের থ্রেপস তৃণভূমি অঞ্চলের কথা বলতে পারি, বা ভারতের পূর্ব উপকূলের করমণ্ডল যে সমভূমি, এটির কথা বলতে পারি।
আমরা দেখি যে ভূগাঠনিক সমভূমিটা কি, যে এই যে টেকটনিক মুভমেন্ট, সেই টেকটনিক মুভমেন্টের কারণে যদি শিলাস্তূপ সমান্তরাল হয়ে বিন্যস্ত হয় এবং তার ফলে যদি কোনো সমভূমির সৃষ্টি হয়, তাহলে সেই সমভূমিকে আমরা বলি ভূগাঠনিক সমভূমি। যেমন আমরা দেখব যে রাশিয়ার যে উচ্চভূমি অঞ্চল, সেই উচ্চভূমি অঞ্চলে এই ধরনের সমভূমি লক্ষ্য করা যায়। উপকূলীয় সমভূমিটা কি, আমরা যদি দেখি যে কোনো অঞ্চলের মহীসোপান, অর্থাৎ স্থলভাগ থেকে যে অংশ ধীরে ধীরে সমুদ্রের দিকে নেমে যায়, সেই অংশটাকে আমরা বলি মহীসোপান। এই মহীসোপানে পলি জমা হয়ে হয়ে যদি কোনো ভূমিরূপ সৃষ্টি করে, অথবা কোনো কারণে যদি, অর্থাৎ প্লেট টেকটনিক মুভমেন্টের কারণে যদি সেই উপকূলীয় অঞ্চল উঁচু হয়ে যায়, তাহলে যে সমভূমি সৃষ্টি করে সেটিকে আমরা বলি উপকূলীয় সমভূমি। আমরা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের যে জেলাগুলি রয়েছে, 21টা জেলা, সেই 21টা জেলাতেই এই ধরনের সমভূমি দেখে থাকি। অবনমিত সমভূমি কি, যে কোনো একটা প্লেট টেকটনিক মুভমেন্ট বা ভূ আলোড়নজনিত কারণে যদি কোনো উঁচু স্থান হঠাৎ করে বসে যায়, তাহলে যে সমভূমির সৃষ্টি করে সেটাই হচ্ছে অবনমিত সমভূমি। আমরা তুরান, এই যে ইরানের উত্তরাংশে যে তুরান, তোমরা যদি সোহরাব রুস্তমের গল্প পড়ে থাকো তাহলে তুরান অঞ্চলের কথা শুনে থাকবে। তাহলে সেই তুরান অববাহিকা হচ্ছে এই ধরনের সমভূমি। এবং আমরা দেখব যে কাস্পিয়ান সাগরের তীরবর্তী অঞ্চল। মালভূমি এবং সমভূমির মধ্যে কতগুলি পার্থক্য রয়েছে। প্রথম যে পার্থক্য সেটি হচ্ছে যে সমভূমি হবে সমুদ্র সমতলের কাছাকাছি, আর মালভূমি হবে সমুদ্র সমতল থেকে উঁচু, এবং দুইটা অংশই হবে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। এবং আমরা দেখব যে আমরা সাধারণত দেখি যে মালভূমিগুলি কয়েকশো মিটার উঁচু থেকে কয়েক হাজার মিটার পর্যন্ত উঁচু হতে পারে, কিন্তু সমতল ভূমিগুলি সাধারণত খুব বেশি উঁচু হয় না। আমরা দেখি যে মালভূমি হচ্ছে পৃথিবীর প্রায় 13 ভাগ এলাকা জুড়ে আছে, অপরদিকে সমভূমি পৃথিবীর প্রায় 54 ভাগ এলাকা জুড়ে রয়েছে। মালভূমিগুলি উঁচুতে অবস্থান করার কারণে সেই জায়গাতে বৃষ্টিপাতের পরিমাণ কম, কিংবা আমরা দেখব যে সেখানে বায়ু প্রবাহের পরিমাণ খুব বেশি থাকে, যে কারণে সেখানে ঠিক মাটি তৈরি হয় না, অথবা মাটির উর্বর অংশগুলি উড়ে অন্যত্র চলে যায়, ফলে এগুলি থাকে অনুর্বর। অপরদিকে আমরা দেখব যে সমভূমিগুলি হবে উর্বর। আমরা দেখি যে মালভূমিতে মানুষের জীবনযাত্রা খুব কঠিন, পানি সহজে পাওয়া যায় না, যে কারণে সেখানে জীবনযাত্রা কঠিন। আর সমভূমিতে জীবনযাত্রা খুব সহজ, যে কারণে আমরা দেখি যে পৃথিবীর প্রায় 90% মানুষ সমভূমি এলাকায় বসবাস করে। তাহলে আমরা দেখছি যে মালভূমি এবং সমভূমির যে পার্থক্য, সেই পার্থক্যটা হচ্ছে তার বিস্তৃতি, তার উচ্চতা, তার স্থান, মানে পৃথিবীর কত অংশ জুড়ে রয়েছে, এবং ভূমির মৃত্তিকা। তার সাথে সাথে আমরা দেখব যে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের যে গুরুত্ব। আমরা আগামী ক্লাসে, আমি অথবা আমার অন্য কোনো সহকর্মী যদি ক্লাস নেন, তাহলে আমরা আগামী ক্লাসে আলোচনা করব বাংলাদেশের ভূমিরূপ নিয়ে। অর্থাৎ বাংলাদেশের যে 3 ধরনের ভূমিরূপ দেখা যায়, সেই 3 ধরনের ভূমিরূপ নিয়ে আমরা কথা বলবো। একটা হচ্ছে সমভূমি, আরেকটা হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান ভূমি, আর টারশিয়ারি যুগের পাহাড়, অর্থাৎ বাংলাদেশে যে পাহাড়গুলি দেখা যায়, এই 3 ধরনের ভূমিরূপ নিয়ে আমরা কথা বলবো। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিতে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার কি ক্লাস আছে এখন? আমি মনে হয় একটু বেশি সময় নিয়ে ফেললাম, আমার এইটা একটা বড় সেকশন ছিল। ও আচ্ছা, আমি জানতাম যে আজকে আমরা 1 ঘন্টার বেশি লাগবে। গতদিন স্যার ক্লাস নিতে পারিনি বন্ধের জন্য। হয়ে গেল।